কেউ যদি সংসদে দাঁড়িয়ে বা এখানে হোক সালাউদ্দিন আহমেদ হোক অন্য কেউ এই কথা বলে যে আবেগ দিয়ে বিপ্লব হয়, সংসদ চলে না, দেশ চলে না, আমরা তাহলে ওই সালাউদ্দিন আহমেদকে জানাতে চাই বা প্রশ্ন করতে চাই তাদের সমস্ত নেতাকর্মীরা মিলে তাহলে এর আগের 16 বছরে তাদের এত বিবেকের সংমিশ্রণ ঘটিয়ে কেন একটা সরকারের পতন ঘটাতে পারে নাই। প্রথমত হচ্ছে পাশাপাশি আপার বক্তব্য, জি হ্যাঁ, আপার বক্তব্য দিয়ে শুরু করতে চাই। ওটা এর মধ্যেই চলে আসবে আর কি। 3টা জিনিস একদম নোট করা আছে। একটা হচ্ছে সবকিছু আবেগ দিয়ে চলে না, বিবেকের সংমিশ্রণ প্রয়োজন। আরেকটা হচ্ছে চল রাজুতে চল কিংবা শাহবাগে চল। আরেকটা হচ্ছে এই যে পড়াশোনা রিলেটেড বিষয় আর কি। এটা শুধু আপার এখানে না, এটা অন্যান্য যারা আমাদের বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট আছেন, উপস্থাপক আছেন এবং সংসদে আছেন, তাদের সবার জায়গা থেকে এই জিনিসটা, হ্যাঁ অবশ্যই বাংলাদেশে অসংখ্য বিএনপি পন্থী উপস্থাপক আছেন যারা সংরক্ষিত মহিলা আসনে যারা নিজেদেরকে দেখতে চান এই জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। তো এরকম আছেন। এবং সংসদেও আমরা গতকালকে হচ্ছে না, এর আগের দিন মাননীয় আইনমন্ত্রীর জায়গা থেকেও শুনেছি, তিনিও কিছু বই পড়ার সাজেশন দিয়েছেন। তো এই জিনিসগুলা আমরা পরামর্শ হিসেবেই নিচ্ছি, কিন্তু এটা আসলে পরামর্শ হিসেবে বলা হয় না আর কি। এই জিনিসটা বলা হয় একটু মানে খোটা দেওয়ার জন্য আর কি। তো আমি কিন্তু খুব সিরিয়াস, আমি খুব অনুধাবন করে কথা বললাম। এখন ব্যাপারটা হচ্ছে কি, আসলে আমরা এগ্রি করি প্রত্যেকটা জিনিসে। প্রথমটা হচ্ছে যে আমরা মনে করি যে আবেগ দিয়ে সবকিছু চলে না, আবেগ দিয়ে শুধু আবেগ দিয়ে অভ্যুত্থান হয় নাই। শুধু আবেগ দিয়ে অভ্যুত্থান হলে 1 জুলাইয়ে আমরা মার্চ টু গণভবন দিতাম, কিংবা আমরা 2 জুলাইয়ে মার্চ টু বঙ্গভবন দিতাম, 3 জুলাইয়ে মার্চ টু সংসদ ভবন দিতাম। আবেগ দিয়ে সবকিছু হয়নি। প্রত্যেকটা জায়গায় আবেগের সাথে বিবেকের সংমিশ্রণ ছিল। এই প্রত্যেকটা কর্মসূচি 1 জুলাইকে 36 জুলাই নিয়ে এসেছে। ওই জায়গায় দূরদর্শিতা, বিচক্ষণতা, পড়াশোনা, একাডেমিক নলেজ, আবেগ, বিবেক সবকিছুর একটা উপযুক্ত সংমিশ্রণ ছিল, যেই সংমিশ্রণটা বিগত 16 বছরে ছিল না দেখে হয় নাই। গতকালকে পার্থ ভাই একটা কথা বলেছে যে আপনারা 6 বলে 12 রান করলেও আমরা আমাদের জায়গা থেকে 300 রান করেছি, এগ্রি করি। কিন্তু দুঃখজনক হলে এটাও সত্য যে একটা 312 মিটার প্রস্থ নদীর 300 মিটারে গিয়ে আপনি যদি আর সাঁতার না কাটতে পারেন আপনার ওখানে ডুবে মরতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। বাস্তবতাটা হচ্ছে মানুষ তাদের জায়গা থেকে সব সময় চেষ্টা করেছিল যে এই যে বিরোধী দলীয় যে রাজনৈতিক দলগুলো মাঠে লড়াই করছে, আন্দোলন করছে, তাদের জায়গা থেকে তাদেরকে সাপোর্ট দেওয়া, সম্পৃক্ত হওয়ার। কিন্তু দুঃখজনক হলে এটাও সত্য যে মানুষ না তাদের উপর আস্থাটা পায় নাই। এই আস্থাটা এই কারণেই পায় নাই কারণ এর আগের 90-এর গণ অভ্যুত্থানের পরে 3 দলের যে জোটের যে রূপরেখা ছিল সেই জায়গায় মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। এর পরবর্তীতে যে উপনির্বাচন মাগুরায় হলো সেখানে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। 96 ফেব্রুয়ারির যে নির্বাচন সেখানে মানুষের সাথে আরেকবার প্রতারণা করা হলো। এরপরে হাওয়া ভবন দিয়ে প্রতারণা করা হয়েছে। এরপরে মানুষের সাথে গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিদ্যুতের বদলে খাম্বা, এরকম অসংখ্য জিনিস দিয়ে মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। ঠিক এই কারণে মানুষ তারপরে এই নেতৃত্বের উপরে আস্থা রাখতে পারে নাই বলে মানুষ তাদের নেতৃত্বে আর আন্দোলনে নামে নাই। এই জন্য মানুষ তাদের সন্তানের বয়সী ছাত্রদের উপরে আস্থা রেখেছে, নেতৃত্বে নেমেছে এবং তারা তাদের জায়গা থেকে সামগ্রিক বিবেচনায় এই অভ্যুত্থানটা নেতৃত্ব দিয়েছে। কেউ যদি সংসদে দাঁড়িয়ে বা এখানে হোক সালাউদ্দিন আহমেদ হোক অন্য কেউ এই কথা বলে যে আবেগ দিয়ে বিপ্লব হয়, সংসদ চলে না, দেশ চলে না, আমরা তাহলে ওই সালাউদ্দিন আহমেদকে জানাতে চাই বা প্রশ্ন করতে চাই তাদের সমস্ত নেতাকর্মীরা মিলে তাহলে এর আগের 16 বছরে তাদের এত বিবেকের সংমিশ্রণ ঘটিয়ে কেন একটা সরকারের পতন ঘটাতে পারে নাই। তো এই জন্য এই কথাগুলো বলে ওইটাকে ছোট করে দেখার কোনো প্রয়োজন নাই। আর আরেকটা জিনিস কি, আমরা আমাদের জায়গা থেকে বয়সে হয়তো অনেকের সন্তানের বয়সে হতে পারি, ভাইয়ের বয়সে হতে পারি, আমাদের বয়স হয়তো 28, 29, 30 হতে পারে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেগুলো আছে সেগুলো থেকে পড়াশোনা শেষ করেছি। ওই পর্যন্ত এই মানুষগুলো কিন্তু তাদের জায়গা থেকে পড়াশোনা করেছেন, কিন্তু তারপরে তাদের একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। আমরা তাদের অভিজ্ঞতাকেও সম্মান করতে চাই, স্ট্রাগলকেও সম্মান করতে চাই। কিন্তু তারা যদি তাদের এই যে জায়গাটা তারা পেয়েছে, যেটা আজকে থেকে 2 বছর আগে তারা কল্পনা করে নাই, যেটার আসল বহিঃপ্রকাশ ঘটেছিল 5ই অগাস্টের ওই বিকালের দিকে আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, আমাদের মহাসচিব সাহেবের মুখে, রুহুল কবির রিজভী ভাইয়ের মুখে কিংবা মির্জা আব্বাস ভাইয়ের মুখে, ওই অভিব্যক্তিটা এখনো থাকা প্রয়োজন। আমরা চাই ওইটা আগামীতে থাকবে। এবার বেশ কিছু বিষয়, আমরা সংবিধানের সংশোধন চাই না।
এই সংশোধন খেলা হতে হতে 17 বার খেলা হয়েছে। বিএনপির সময় নিজেদের মতো সংশোধন করেছে, আওয়ামী লীগের সময় নিজেদের মতো সংশোধন করেছে। প্রত্যেকটা হিতে বিপরীত হয়েছে, প্রত্যেকটা তাদের দলকে ক্ষতিগ্রস্ত করেছে, বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা এই সংশোধনের খেলা খেলার জন্য একটা অভ্যুত্থান ঘটে নাই। আমরা আপা যেটা বললো মাত্র, এই 28-2 নারী পুরুষের সমতা দেয়া আছে, কোনো সমস্যা নাই। আমরা তো বলি নাই যে পুরো সংবিধানটা আপনি একেবারে বাতিল করে দেন, আমরা বলেছি সংস্কার করতে হবে। তো ওই সংবিধানের খেলা হবে না, নিজেদের সুবিধাজনক অবস্থান। তারা তাদের জায়গা থেকে যেমন বলছে, ওই ঐক্যমত্য কমিশনে তারা তাদের যে প্রস্তাবগুলো উত্থাপন করেছিল, যেগুলো বাধা দিয়েছিল, সবগুলো মেনে নেয় নাই। একটা দলেরই যদি সব মেনে নিবে, তাহলে ঐক্যমত্য কমিশনের দরকার কি ছিল? বিএনপির ঐক্যমত্য কমিশন দিয়ে দিলেই তো হইতো। এইখানে সকল রাজনৈতিক দল, সকল জনগণের আকাঙ্ক্ষা যেমন লাগবে, ওই অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তাকে ওই আকাঙ্ক্ষাটা ধারণ করতে হবে যে সে একটা অভ্যুত্থানের উপর দিয়ে সরকার হয়েছে, তার আবার আলাদা একটা দায়িত্ব আছে। এবং বাংলাদেশের সকলে মিলে ফাইনালি ঐক্যমত্য কমিশনে এই বিষয়গুলোকে একত্রিত করে একটা জুলাই সনদ করেছে। যেই জুলাই সনদে কিছু দলীয় নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছে 9-10টা জায়গায়, 84টা বিষয়ে তারা ঐক্যমত্য হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের স্বার্থে। সো তাদের দলীয় কোনো একটা জায়গায় নোট অফ ডিসেন্ট বাংলাদেশের স্বার্থ ব্যাঘাত ঘটাতে পারে না। যদি এটা হয়, তাহলে তাদের স্লোগান সবার আগে বাংলাদেশ, এটা তাদের বাদ দিতে হবে। তাহলে যখন এই জুলাই সনদটা হলো, এই জুলাই সনদটা হওয়ার পরে এই জুলাই সনদের উপরেই তো গণভোট হলো। তো আপা যদি এখন একটু আগে বললেন যে গণভোটের সাথে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই, এটা কিভাবে? জুলাই সনদটা হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তাদের জায়গা থেকে অনুধাবন করেছে, ঐক্যমত্য কমিশন হয়তো অনুধাবন করেছে যে আমরা জনগণের দাবিগুলো এখনই একমত হতে পারছি না, বিএনপি এভাবে বাধা দিচ্ছে, এগুলো যদি আমরা জনগণের একটা গণরায় ছাড়া নির্বাচনের পরে সরকারকে দিয়ে আপনি এগুলো বাস্তবায়ন করবেন, এগুলো তারা ছুঁড়ে ফেলে দিবে, যেমন ভাবে 90-এর পরে দিয়েছিল। এই জন্য তারা এই গণভোটটা করলো। এই গণভোটটা ওই আদেশ থেকে এসেছে, যেই আদেশ থেকে তারা এই নির্বাচনে সরকার গঠন করেছে। তাহলে এই আদেশ তো হচ্ছে, এই গণভোটটা হচ্ছে ওই আদেশটাকে বা এই জুলাই সনদটাকে বাস্তবায়ন করার একটা প্রক্রিয়া। এটার সাথে একটার সাথে আরেকটা সম্পর্ক না থাকে কিভাবে? এটা কিভাবে সম্ভব? আরেকটা জিনিস, আপা যেটা বললেন যে আপনারা তো সব মেনে নিয়েছেন, মানেন নাই আসলে। 84টা বিষয় আছে জুলাই সনদে, আপনারা বা বিএনপি 9 থেকে 10টা সেই জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন, যেই 10টা পালন করাটা বা বাস্তবায়ন করাটা বাকি 74টার চেয়ে বেশি জরুরি। বাকি 74টা বাস্তবায়ন না করলে কোনো সমস্যা নাই যদি এই 10টা বাস্তবায়ন করা হয়, কারণ বাকিগুলো অটোমেটিক ধীরে ধীরে বাস্তবায়ন হয়ে যাবে। এটা দেশের প্রয়োজনে এমনিতেই যে কোনো সরকার করবে। দেখেন, তারা বললেন যে 2বার ক্ষমতায় থাকতে পারবে, এই জায়গায় তারা এগ্রি করেছেন না, আংশিকভাবে। 2বার তারা এগ্রি করেছেন কোন জায়গায়? সব মিলিয়ে 2বার না, পরপর 2বার। সুবিধাজনক অবস্থান দলের উচ্চকক্ষ এগ্রি করেছেন না, আংশিক এগ্রি করেছেন। এগ্রি করেন নাই কোথায়? তারা বলছেন তাদের যে নিম্নকক্ষে যতজন সংসদ সদস্য থাকবে, ওইটার পার্সেন্টেজ অনুযায়ী তারা উচ্চকক্ষে সংসদ সদস্য দিবে। তাহলে ওটার দরকারটা কি? মানে ওইটা তো দরকার ছিল, আপনি একটা দেশের জন্য গুরুত্বপূর্ণ পলিসি নিচ্ছেন, ওই পলিসিতে ওইখানে আরেকটা অ্যানালাইসিস হবে। আপনার যদি নিম্ন কক্ষ থেকে আপনার সংখ্যাগরিষ্ঠ সাংসদের ভিত্তিতে, মতামতের ভিত্তিতে পাশ হয়ে যায়, এবং ওই সংখ্যাগরিষ্ঠ পার্সেন্টেজ যদি উচ্চ কক্ষে আবার থাকে, তাহলে তো ওইটার কোনো মূল্য থাকে না। ওটার দরকার আছে কোনো? তাহলে তাদেরকে খাইয়ে পেলে পুষে বড় করার তো কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সংসদ সদস্য থাকবে। বাংলাদেশে এই মুহূর্তে 50% ভোট যেমন বিএনপি পেয়েছে, তাহলে 50% ভোট বাকিরা পেয়েছে, তাহলে 50% মানুষ ওই উচ্চকক্ষে থাকতে হবে। তাহলে ওইটার একটা লেজিটিমেসি থাকে, ওইটার একটা প্রয়োজন থাকে, এবং ওইটা নিয়ে যুক্তিতর্ক হয়ে জনগণের কাছে প্রকৃত বার্তাটা যাবে। তাহলে বিএনপি প্রত্যেকটা জায়গায়, তা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, পিএসসির মতো জায়গা, যার মাধ্যমে বাংলাদেশের সরকারি চাকুরিগুলো হয়, জনপ্রশাসনের মতো জায়গা, দুদকের মতো জায়গা, এই প্রত্যেক, তারপর হচ্ছে কন্ট্রোলার জেনারেলের যে জায়গা, অডিটের জায়গা, প্রত্যেকটা জায়গায় বিএনপি চায় তাদের সরকার বা ক্ষমতাসীন সরকার এই জায়গাগুলোকে গঠন করবে। এখানকার পরিচালক থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে ডিরেক্টর, সবকিছু ক্ষমতাসীন দল দিবে। তাহলে এই দুদকের কোনো দরকার আছে? এই দুদক নর্মালি দুর্নীতি কারা করে? ক্ষমতাসীন দলের যারা থাকে, ক্ষমতাকে ব্যবহার করে বিভিন্ন পদ পদবিতে থেকে অনেকেই তাদের জায়গা থেকে দুর্নীতি করে, লুটপাট করে, রাহাজানি করে, চুরি চামারি করে। এখন আপনি দুদকের মতো জায়গায় যদি আপনার দলীয় মদতপুষ্ট লোক বসায় রাখেন, এই লোকগুলা আপনার এই দলীয় মদতপুষ্ট কাউকে কখনো বাধা হয়ে দাঁড়াইতে পারবে না। পারলে আগেই পারতো, পারে নাই। তাহলে আপনি যদি এই প্রতিষ্ঠানগুলোতে আপনার নিজের দলের লোকজন বসায় রাখেন, যেখানে জুলাই সনদে বলা আছে সরকার দলে থাকবে, বিরোধী দলের থাকবে, বাইরেরও মানুষজন থাকবে, যেন একচ্ছত্রভাবে দুদকটা কোনো একটা রাজনৈতিক দল বা ক্ষমতাসীন দল নিজের অপরাধী নেতাকর্মীদেরকে বাঁচাইতে না পারে,
আবার নিরপরাধ অন্য দলের মানুষদের উপর জুলুম না করতে পারে, এভাবে যেন প্রতিষ্ঠানগুলোকে অ্যাবিউজ না করতে পারে। তাহলে দিন শেষে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে বিএনপি এখন তাদের জায়গা থেকে গণভোট বলেন, জুলাই সনদ বলেন, সংসদ বলেন, জননায় বলেন, প্রত্যেকটা জায়গাকে শুধুমাত্র নিজেদের জন্য যতটুকু ভালো অতটুকুর জন্য ব্যবহার করতেছে। আর যতটুকু হলে নিজেদের সার্বভৌম ক্ষমতা, স্বৈরাচারে হাঁটার পথ বন্ধ হয়ে যাবে, ওইটুকুতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। জি, আপনার কাছে আমি আবারও আসবো। আপা, বিষয়টা কি তাই আসলে? সার্জিস অনেকগুলো কথা বললেন, অনেকগুলো। আমি যদি এই কথার, আমি প্রত্যেকটা কথার খুব চুলচেরা উত্তর জানি, কিন্তু আমার এত ছোট ভাই যে আমি ওর এই উত্তরগুলো ওর মতো করে দিতে চাই না, শুনতে চাই, ওর মতো করে দিতে চাই না। আমি চাই না যে ওর সাথে আমার আমি সহ্য করে গেলাম এক কথায় এটা। তবে যে কথাটা দর্শকদের জন্য, যে কথাটা না বললেই না, সেই কথাটা না, সেই কথাটা যেটা না বললেই না, যে তাদের উপর থেকে মানুষ আস্থা নিয়ে গেছে, হারিয়ে ফেলেছে, যে কারণে তারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে। গণ অভ্যুত্থানটা এমন জিনিস, শুধু সামনের 5টা লোক দেখলে কিন্তু গণ অভ্যুত্থান বোঝা যায় না। গণ অভ্যুত্থান হয় সাগরের মতো। গণ অভ্যুত্থান, আমি কিন্তু সার্জিসের তখন জন্ম হয়েছে কিনা আমি জানি না, আমি গণ অভ্যুত্থানে সার্জিস যে বিশ্ববিদ্যালয়ে পড়েছে তখন আমি ওখানে, ওই গণ অভ্যুত্থানের আগে আমি ওই স্বৈরাচারের সময় স্কুলে পড়েছি, কলেজে পড়েছি এবং বিশ্ববিদ্যালয়ে পড়েছি 90-এ। তো আমি গণ অভ্যুত্থান তখনও দেখেছি, আমার জীবনে 2টা গণ অভ্যুত্থান দেখা হলো। তো এই যে গণ অভ্যুত্থান বলা হয়, সার্জিস শুধু সার্জিসের সামনের কয়েকজন হাতে গোনা মানুষের নাম বলতে পারবে, পেছনের লাখো মানুষের গণ অভ্যুত্থান সে জানে না। পিছন থেকে কারা তাওয়া গরম করে সেটা সে জানে না, তার জানার ওই সময় হয় নাই, তার জানার সেই বয়সটা হয় নাই, তার জানার সেই সাংগঠনিক শক্তিটা হয় নাই, কারণ সে ওই ধরনের সাংগঠনিক কাজ করে নাই। বিএনপি একটা বিশাল বড়, কত বড় দল এটা নিশ্চয়ই এই মুহূর্তে বোঝা গেছে কিছুটা। বিএনপি কোনো কেউ আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নাই, যে বিএনপি এত নির্যাতনের মধ্যে বিএনপি দাঁড়িয়েছিল, বিএনপি প্রত্যেকটা সেক্টরে সেক্টরে পাহারাদার ছিল। আপনার কথা এগ্রি করছে না, মানতে চাচ্ছে না। না, ও যদি না মানে অসময় বলবে। তো আমি সেই জায়গাটায় বলি, আমি নীলুফার চৌধুরী মনি আপনাদের সাথে, আপনারা জানেন আমি 4 তারিখ রাত পর্যন্ত, দিনে 2টা 3টা, রাতে 4টা 5টা আমি টকশো করে গেছি এই আওয়ামী লীগের রক্তচক্ষুকে সামনাসামনি প্রতিবাদ করা, প্রতিহত করা। আমি আমার জায়গায় কথা বলেছি, সার্জিসের জায়গায় কথা বলেছে। সার্জিস তার জায়গায়, তার বয়সে, সে ওই বয়সে স্পার্ক করেছে, বাট আমার তো একটা বয়স হয়েছে, আমি আমারটার দায়িত্ব পালন করেছি। বাট আমি তো ওর কাছে যাই নাই যে এটা আমিও করেছি, আমাকে তুমি ভাগ দাও। আমি আমার দায়িত্ব মনে করেছি, আমি কখনোই যাই নাই, যাবো না। বাট ও যদি এটা মনে করে যে আমি কিছু করি নাই, তাহলে তো ঠিক হবে না। আমি আজকে 2 বছর পরে আমি এই কথাটা বলছি, যখন এই কথাটা আসলো, আমি একজন সামনের কাতারের একজন সৈনিকের সাথে কথা বলছি। তো আমি পিছনের কাতারে ছিলাম না, আমিও সামনের কাতারে ছিলাম, কিন্তু আমার সেক্টরটা ভিন্ন ছিল। আমি ওই জায়গায় কথা বলতে চাচ্ছি, আমি একা না, বিএনপি এরকম, বিএনপির লাখো জনতা লাখো লাখো জায়গায় তারা আন্দোলন করেছে, তারা পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, জীবন হারিয়েছে, সবকিছু করেছে, এবং তারা মাঠেই ছিল। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি 24 আওয়ার্সের মধ্যে উনি কয় ঘন্টা ঘুমাতেন আমি জানি না। উনাকে আমি ওই একটা চেয়ারে বসে থাকতে, আপনি বলেন, আপনাকে যদি এই চেয়ারে যদি দিনে যদি 18 ঘন্টা আপনি বসে যদি 64টা জেলার আপনি প্রবলেম সলভ করেন, এবং কোনখানে কি হবে আপনি যদি করেন, আপনার ব্রেন ঠিক থাকার কথা নাকি? আই স্যালুট হিম যে উনি ওইটা করে পারছে। আমি তারও নাম্বার চাচ্ছি না এখানে, এটাও তার দায়িত্ব। উনি রাষ্ট্রের আজকে প্রধানমন্ত্রী, উনি ওইটুক দায়িত্ব নিবেন বলেই প্রধানমন্ত্রী। তো আমি কথাটা আসছে এই জন্য যে বিএনপির উপর আস্থা হারায় নাই। যে কথাটা বলবো, যে কয়েকদিন আগে আপনার সার্জিসের যে সহকারী আপনার আসিফ সজীব ভুইয়া, সে যখন ডিপ স্টেটের কথা বলছে, তাহলে তো তার কথা মতো ওইটাই ঠিক। এনসিপির মুখপাত্র, আমি তো সার্জিসের কথা মতো তাহলে ওইটাই বলবো, যে আমরা এত আন্দোলন করেছি, এক একটা 28 অক্টোবর 2 বার হয়েছে, আপনারা জানেন কত মানুষ হয়েছে আওয়ামী লীগের অত্যাচারে, সব মানুষগুলা পালাতে বাধ্য হয়েছে। এটা কিসের জন্য? হয়তো অদৃশ্য কোনো শক্তি ছিল যারা চায় নাই বিএনপির মাধ্যমে এই আন্দোলনটা জবনিকা ঘটুক, তারা চায় নাই। বিএনপি এটা জানতো বলে বিএনপি সার্জিসের সন্তান আসুক, যে একদম আতুর ঘরের ছেলেটা, সে আসুক, তার মাধ্যমে যদি দেশ স্বাধীন হয়, দেশে যদি স্বৈরাচার মুক্ত হয়, দেশ যদি আপনার ফ্যাসিস্ট মুক্ত হয়, আমরা সেটাতেও রাজি।
আমি বললাম আবারও সার্জিস না, তার যদি আতুর ঘরের সন্তানটাও আসে আমরা সেটাতেও রাজি ছিলাম। কেন? কারণ আমি যখন জানি যে অদৃশ্য শক্তি আমাকে চায় না, অদৃশ্য শক্তি আমি আমার মাধ্যমে ওই সরকারের পতন ঢুকে এটা চায় না। অদৃশ্য শক্তি 1/11 দূষর হিসেবেই তারা কাজ করতে চায়। তাহলে আমি তো এই কথাগুলো বলছি না, এই কথাগুলো আমাকে বলাতে বাধ্য করলো সে। তো এই জন্য আমি বলতে চাই, আজকের যে সার্জিস আজকে যে কথাটা আপনার সামনে এই বক্তব্য এই টকশোতে বললো, আজ থেকে 20 বছর পরে যদি আমি বেঁচে থাকি, আমি নাও থাকতে পারি, আপনি যদি বেঁচে থাকেন, দেখবেন ওর কথার অনেক চেঞ্জ ও নিজে খুঁজে পাবে। ওই 5ই আগস্টের পরে 7ই আগস্ট 8ই আগস্টে ওরা যে জিনিসটা দেখেছিল, তারপরে 24, 25, 26-এ এসে কিন্তু ওরা অন্যরকম জেনেছে। সেই দিনের ইন্টারিম গভর্নমেন্ট প্রধান যাকে আপনার কি বলেছিল মাস্টার মাইন্ড অফ আপনার রেভলিউশন, সে কিন্তু তারপরে কয়েক মাস পরে কিন্তু সে তার টোন চেঞ্জ করেছে। এখন কিন্তু আমরা মাস্টার মাইন্ড আর পাই না। আমরা মাস্টার মাইন্ড ওই দিনও বিএনপি চুপ ছিল, কারণ বিএনপির এখানে চুপ থাকারই কথা। খালি ড্রাম বাজে বেশি, ভরা ড্রাম বাজে না। বিএনপি সব জায়গায় তার জায়গায় সব ঠিক করে রেখেছিল। আপনি যদি বলেন শহীদ হয়েছে কত মানুষ, তার মধ্যে আপনি খোঁজ নিয়ে দেখেন বিএনপির কত লোক শহীদ হয়েছে। হ্যাঁ, বিএনপি বড় দল, বিএনপির লোক বেনামে গেছে। আমি নিজে সার্জিস কি জানে যে 3 তারিখে যখন কি বলে শহীদ মিনারে তারা যখন সারাদিন ব্যাপী সমাবেশ করলো, সব দল সবাই গেল 24শে 3ই আগস্ট, আমাকে দল থেকে আমার চেয়ারম্যান বললেন যে আমি যেন ওইখানে যাই। আমি মুখে মাস্ক পরে, আমি সালোয়ার কামিজ পরলে এমনি আমাকে কম চিনতে, তার মধ্যে মুখে মাস্ক পরে ঘুমটা দিয়ে উন্না দিয়ে আমি কিন্তু প্রত্যেকটা ছোট ছোট মিটিংগুলো, বড় বড় মিটিংগুলো ওরা বক্তব্য রাখছে, আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার উপস্থিতি আমি দেখে সারাদিন আজকে ফার্স্ট আমি এই কথাটা বললাম। এবং ছাত্রদলও ছিল ওইখানে আরেকটা জায়গায়, খুব বেশি ছেলে মেয়ে না, ছাত্রদলের অনেক ছেলে মেয়ে ওদের সাথে মিশে গেছিল। এটাই উপর থেকে অর্ডারটা ছিল, আর আমার উপর অর্ডার ছিল আমি যেন যাই, আমি যেন দেখে আসি কি হয়। এটাই আমি কিন্তু রাতে টকশো করেছি, দিনে কিন্তু আমি ওদের সাথে থেকেছি। সেই দিন রাতে টকশো তো সম্ভবত আপনার পান্না ছিল, যে পান্না পরবর্তীতে মারা গেল ওই যে বর্ডার ক্রস করতে গিয়ে। যাই হোক, আমরা দিনে কাজ করেছি, আমাদের কাজটাই ছিল এরকম, আমরা নেপথ্যে কাজ করব, সার্জিসটা নায়ক হবে, আমরা সেই নায়কদেরকে সম্মান করব। আজকে সার্জিস যদি আমাদেরকে বলে যে আমাদেরকে যদি রাস্তা চিনা, এটা দুঃখজনক হবে। তো এই সঙ্গে আমি আরেকটু বলতে চাই পিয়ার নিয়ে, যেটা না বললেই না। জনগণ ভোট দিয়েছে, সার্জিস খুব কম ভোটে ফেল করেছে, ভোট দিয়েছে, ভোট দিলেই আর কয়েকটা ভোট পেলেই সে পাশ করতো, সে একজন প্রতিনিধি হতো। তো প্রতিনিধি হলে কি হতো, আমাকে যখন প্রতিনিধি করে, প্রতিনিধির কিছু ক্ষমতা দেওয়া থাকে, জনগণ এসে সব কাজ করতে পারবে না, তার প্রতিনিধিরাই করবে। তাহলে আপনার উচ্চকক্ষে নিম্নকক্ষে ওই পিয়ার পদ্ধতি হলে ক্ষতিটা কি? জনপ্রতিনিধি তো তার প্রতিনিধিত্ব করলো। হ্যাঁ, এইখানে বলতে পারে একটা কথা, যে এইখানে যদি জেনারেল ভোটে যদি পিয়ার পদ্ধতি করা হয়, তাহলে তাদের কিছু আসন বাড়ে, এটা আমি অস্বীকার করি না। উন্নত গণতন্ত্রে এটা হতে পারে, এটা আলোচনা সাপেক্ষ, তারা আলোচনা চালিয়ে যাক, আমরা চাইবো এটা হলে আমাদের কোনো সে থাকবে না। বাট আগেই যদি আমি মানে অঙ্কুরে বিনাশ করি, তাহলে তো আর আমি কিছু পাওয়ার চিন্তা করব না। আর গণভোট আর জুলাই সনদ, আমি আবারও বলছি, জুলাই সনদ নিয়ে ওই সমস্যা নাই, কিন্তু সেটাকে যে গণভোটের মাধ্যমে আসতে হবে, বিএনপি কিন্তু এটা বলে নাই। বলেছে বিএনপি আমরা সংসদে যাব, আমরা আবার এটা তুলবো, সংসদে তো তুলতেই হবে, বিল পাস করতেই হবে, আমরা তুলবো, আমাদের যেখানে যেখানে সমস্যা আছে এগুলো আমরা মিটায় ফেলবো। বাট সার্জিসের ওই কথাই সত্যি যে কেউ বিএনপিকে বিশ্বাস করে নাই। তাহলে আপনি যদি আমাকে বিশ্বাস না করেন, যে কারণে বলছে বিএনপি তো হ্যাঁ ভোট দিবে না, তারা তাদের বিশ্বাস থেকেই বলছে যে বিএনপি দিতে পারে না। বিএনপি কিন্তু একবারও কাউকে বলে নাই যে তুমি নাতে ভোট দাও, এটা ভোট তোমার ব্যক্তিগত ব্যাপার। তো এটার জন্য গণভোট করতে হবে, ইলিগ্যালকে লিগ্যাল বানায় করতে হবে, নট নেসেসারিলি।